উচ্চ মাধ্যমিক সাজেশনের তৃতীয় পর্বের ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব সুন্দরভাবে পড়াশুনো চলছে। আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের যে 4 ধরনের প্রবন্ধ রচনা রয়েছে তার মধ্যে শেষ প্রবন্ধ রচনা হচ্ছে জীবনীমূলক রচনা। তো এখান থেকে কোন কোন বিশেষ বিশেষ ব্যক্তির জীবনী এই বছর অর্থাৎ 25 সালের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, আজকের এই ছোট্ট ভিডিওটাতে সেই বিষয়টুকু তোমাদের সামনে খুব সুন্দরভাবে আমি পরিবেশন করার চেষ্টা করছি। সুতরাং তোমরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং এই জীবনীমূলক রচনাগুলো যদি লিখতে তোমাদের কোথাও অসুবিধা হয় বা যে 6টা আমি বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের তারা কবিতার ক্ষেত্রে বিখ্যাত হয়েছেন, মানে কবি সাহিত্যিক, কেউ আবার গানে বিখ্যাত হয়েছেন, এরকম যে 6জন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের আমি জীবনীগুলো তোমাদের সামনে বলতে চলেছি। যদি তোমাদের রেডি একটা বা দুটো না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। আমি তোমাদের অবশ্যই উত্তরগুলো কিভাবে লিখতে হবে, কিভাবে পয়েন্টগুলো সাজাতে হবে, কি কি জনপ্রিয় উক্তি ব্যবহার করলে যদি পরীক্ষায় এই জীবনীগুলোর মধ্যে যে কোনো একটা আসে তোমরা কিভাবে 10-এর মধ্যে 9 কিংবা 9.5 পাবে, সমস্ত বিষয়টুকু তোমাদের সামনে বলে দেব। সুতরাং আর বেশি কথা না বাড়িয়ে একেবারে মূল টপিকে আমরা আসি। দেখো, এই বছর জীবনীমূলক রচনার জন্য 6জন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের জীবনী গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমেই কিন্তু বলে রাখি, এই জায়গাটাতে কাউকে কিন্তু বাদ দেওয়া যায় না। যারা কিন্তু রয়েছে কবিতার দিক থেকে বিখ্যাত হয়েছে, কবি সাহিত্যিক হতে পারে, কিংবা তোমার গানে বিখ্যাত হয়েছে, কিংবা ক্রীড়া চর্চা বা খেলাধুলাতে বিখ্যাত হয়েছে, যে কোনো একজন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের জীবনী কিন্তু তোমাদের আসতে পারে। শুধুমাত্র কবি সাহিত্যিকদেরই জীবনী আসবে এমন কিন্তু কথা নেই, যে কোনো জায়গাতে যারা বিখ্যাত হয়েছে তাদের জীবনী কিন্তু আসতে পারে। তো এই বছর মোটামুটি আমরা 6জন ব্যক্তির জীবনী খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাব। অলরেডি অনেকের প্র্যাকটিস করা হয়েছে এই শেষ মুহূর্তে, আর হাতে গোনা আমাদের 30টা দিন কিন্তু সময় রয়েছে। যদি কারো এই 6টা ব্যক্তির মধ্যে 6টা কিংবা তোমার যদি না করা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই অল্প কটা দিনে একটু প্র্যাকটিস করে নাও, কিভাবে লিখতে হবে, কোন কোন পয়েন্ট অ্যাড করতে হবে, কি কি জনপ্রিয় উক্তি ব্যবহার করতে হবে, শুরুটা কিভাবে লিখতে হবে, শেষটা কিভাবে লিখতে হবে, তারপরে ভিতরে পয়েন্ট হবে, তার হিং কী থাকবে, সমস্ত বিষয়টুকু কিন্তু আমি আজকে জীবনী তোমাদের নিয়ে আলোচনা কিন্তু করে দেব। যে এই টাইপের বা এই ধরনের বা এই সাহিত্য সমৃদ্ধ লেখা যদি তোমরা পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো অবশ্যই 10-এর মধ্যে 9 কিংবা 9.5 পাবে। আগে ঝটপট করে দেখে নাও যে কার কার জীবনী তোমরা ভালো করে কিন্তু পড়ে যাবে। দেখো, 1 নাম্বার রয়েছে রবি ঠাকুর। রবি ঠাকুর সবার আগে, তাকে কোনো অংশে কিন্তু আমরা বাদ দিতে পারি না। তার 150 বছর হোক নাকি 100 বছর হোক নাকি 200 বছর হোক, এগুলো কিছুতে যায় আসে না। রবি ঠাকুর সবার উপরে। রবি ঠাকুরের জীবনী আমরা খুব সুন্দরভাবে এই বছর একটু প্র্যাকটিস করে যাব। 2 নাম্বার হচ্ছে আমাদের প্রকৃতির কবি, চিত্র রূপময় কবি এবং নির্জনতার কবি, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। তার জীবনীটাও আমরা খুব ভালোভাবে এই বছর দেখে যাব। নেক্সট হচ্ছে শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজা কবিতার একজন বিখ্যাত কবি। আমরা তাকে কিন্তু চিনেছি বা জানি, তার লেখার ধরনটাও আমরা মোটামুটি কিন্তু জেনেছি। তো এই বছর যেহেতু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শতবর্ষ হচ্ছে, 100 বছর হচ্ছে, তার জীবনীটাও কিন্তু খুব ভালোভাবে আমাদের দেখে যেতে হবে। নেক্সট হচ্ছে শতবর্ষের সলিল চৌধুরী, গীতিকার এবং সুরকার তিনি ছিলেন, তার জীবনীটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট হচ্ছে শিশু সাহিত্যিক, শতবর্ষে নারায়ণ দেবনাথ, একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন, অনেকগুলো কমিক্স তিনি কিন্তু রচনা করেছেন, তার জীবনীটাও গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট শেষে কিন্তু আমরা দেখব চলচ্চিত্রে একজন বিখ্যাত মানুষ
শতবর্ষে ঋত্বিক ঘটক সিনেমার জগতে একজন আলোড়ন সৃষ্টিকারী নাম হচ্ছে ঋত্বিক ঘটক। তার জীবনীটাও এই বছর অর্থাৎ 25 সালে গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর আমরা কিন্তু একটা জীবনী অর্থাৎ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জীবনী যদি তোমাদের পরীক্ষায় আসে, কিভাবে লিখবে, কি কি পয়েন্ট ব্যবহার করবে, শুরুটা কিভাবে লিখবে, শেষটা কিভাবে লিখবে এবং মাঝে কটা পয়েন্ট তোমরা ব্যবহার করলে 10-এর মধ্যে 9 কিংবা 9.5 পাবে, এই বিষয়টুকু তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। স্ক্রিনে দেখো সমস্ত বিষয়টুকু আসছে। সবার আগে কিন্তু লিঙ্ক দেবে শতকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আদিকে একটা পয়েন্টে ওই ভূমিকা কি কথামুখ, ঠিক আছে, যার যেটা পছন্দ হবে সেই অনুযায়ী পয়েন্ট করবে। কথামুখ, সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? গোটা বাংলা ও বাঙালিকে যিনি চোখে আঙুল তুলে শিখিয়ে দিয়েছিলেন ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলেও সহজে, মাথা উঁচু করে দাঁড়িয়ে সত্য কথা বলার দুঃসাহসিকতা, স্বার্থের দুনিয়ায় গোটা জাতির যখন অবক্ষয়, মিথ্যাকে আশ্রয় করে এক শ্রেণীর মানুষ যখন অলিক স্বপ্নের জাল বুনে চলে, তখন মিথ্যার চোরাবালিতে দাঁড়িয়ে মানুষকে সঠিক নিশানা দিতে যিনি বদ্ধপরিকর ছিলেন, তিনিই হলেন বাংলা ও বাঙালির মনে রাজাধিরাজ নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যার কলমের ঝড়ে একদিকে যেমন উঠে এসেছে সমকালীন জগত জীবন, অন্যদিকে উঠে এসেছে অন্যায় আর অবিচারের বিরুদ্ধে তীব্র কণ্ঠস্বর। কখনো তার কবিতা হয়ে উঠেছে প্রান্তিক মানুষের প্রতিবাদের ভাষা, আবার কখনো হয়ে উঠেছে সত্যের প্রতিমূর্তি। বিশেষ করে তার কবিতায় হতাশা নেই, বরং আছে হতাশার বিষাক্ত নিঃশ্বাসকে সরিয়ে উত্তরণের গল্প। নেক্সট একটা বাঁদিকে তোমরা পয়েন্ট করবে জন্ম ও বংশ পরিচয়। কোমল হৃদয়ের এই মানুষটি 1924 সালের 19 অক্টোবর বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন জিতেন্দ্রনাথ ও মাতা প্রফুল্ল নন্দিনী। শৈশব কেটেছে পূর্ববঙ্গে ঠাকুমা আর ঠাকুরদার কাছে গল্প শুনে শুনে। কবির ঠাকুরদা কর্মজীবন কাটিয়েছেন কলকাতায়। নেক্সট আবার একটা তোমরা বাঁ দিকে পয়েন্ট করবে কিংবা খাতার মাঝখানেও সুন্দর একটা পয়েন্ট করা যায়। পয়েন্টটা করবে পড়াশুনো। তার প্রাথমিক লেখাপড়া ফরিদপুরের সেই উন্মুক্ত পাঠশালায়। পরে ঠাকুরদার মৃত্যুর পর গ্রাম ছেড়ে 1930 সালে কলকাতায় চলে এসেছিলেন। কলকাতায় এসে প্রথমে কলকাতার বঙ্গবাসী স্কুলে এবং পরে মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন। দৈনিক প্রত্যহ পত্রিকায় তার সাংবাদিকতার হাতে কড়ি। নেক্সট আবার একটা বাঁদিকে তোমরা পয়েন্ট করবে উল্লেখযোগ্য কাব্য। মহান এই মানুষটি একটার পর একটা কাব্য লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল নীল নির্জন, প্রথম নায়ক, অন্ধকার বারান্দা, নিরক্ত করবী, নক্ষত্র জয়ের জন্য, কলকাতার যিশু, উলঙ্গ রাজা, খোলা মুঠি, কবিতার বদলে কবিতা, আজ সকালে। আবার একটা তোমরা বাঁদিকে পয়েন্ট করবে কবির নিজস্বতা। তার কবিতায় একাধিক বিষয়ভাবনা ফুটে উঠেছে, তবে তিনিও আর 5টা শক্তিশালী কবির মতো বিশ্বাস করতেন মানুষকে বাদ দিয়ে সাহিত্য হয় না। তাই তার লেখায় মানুষের কথা সবার আগে উঠে এসেছে। এছাড়া এরপর নিচে 1-2 করে কিন্তু লিখবে। 1 নাম্বার, মানুষের প্রতি তথা মানবতার প্রতি অবমাননা তার কবিতায় ঠাঁই পেয়েছে। 2 নাম্বার, আধুনিক সভ্যতার নেতিবাচক দিক, রাষ্ট্র ব্যবস্থায় শাসকের ন্যায় নীতির ভ্রষ্টতা ও প্রজা শোষণ তার কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছে। 3 নাম্বার, মানুষের মধ্যেই যে ঈশ্বরের বাস, মানুষের সরলতার মধ্যে যে ঈশ্বর থাকেন তিনি তা দেখিয়েছেন। নেক্সট 4 নাম্বার, প্রান্তিক মেহনতি মানুষের বুকে যে প্রত্যহ দুঃখের স্রোত বয়ে যায় তিনি তাদের মানসিক আশ্রয় দিতে চেয়েছেন তার কবিতায়। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, ও বড় বউ ডাকো ওকে ডাকো, এই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। নেক্সট 5 নাম্বার, সমকালীন জীবনের যন্ত্রণা, অসহায়তা, নিঃসঙ্গতা
একাকিত্ব থেকে তিনি মানুষের মুক্তির পথ অন্বেষণ করেছিলেন। সেজন্য মানুষ দেবে শতবর্ষে আলোকে কবি কিংবা শতবর্ষের আলোকে সলিল চৌধুরী, শতবর্ষের আলোকে নারায়ণ দেবনাথ কিংবা শতবর্ষে ঋত্বিক ঘটক। এই পয়েন্টটা যে কোনো একজন ব্যক্তির যদি আসে এই পয়েন্টটা অবশ্যই তোমরা কিন্তু দেবে। এখানে কিন্তু কবিকে আমরা বা যে মানুষটা তোমার আসবে তাকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। শতবর্ষের আলোকে কবি, এবছর কবির শতবর্ষ পূর্তি হচ্ছে। আমরা যারা সাধারণ পাঠক আছি, যারা কবির কবিতা মাঝে মধ্যে পড়ে ভাঙা বুকে পাঁজর শক্ত করি, যারা আমরা হতাশার মধ্যেও উত্তরণের ঠিকানা খুঁজে পাই, সবই কবির প্রেরণা। শতবর্ষের স্টপেজে ছাড়িয়ে কবি আমাদের মধ্যে থাকুক যুগের পর যুগ। তার কবিতার আশ্রয়ে আমরা অনেকটাই মুকুলিত, প্রস্ফুটিত। শতবর্ষের বেলাভূমিতে দাঁড়িয়ে আমাদের শুধু একটাই নিবেদন, উলঙ্গ রাজা কবিতায় সেই সহজ সরল সত্যবাদী শিশুটার কণ্ঠস্বর যেন কোনোভাবে রুদ্ধ না হয়। একবিংশ শতাব্দীর মানুষের কাছে সেই স্বর আজও প্রেরণা যোগায়। লাস্ট পয়েন্ট তোমরা করবে শেষ কথা কিংবা উপসংহার। যারা ভূমিকা লিখেছ তারা উপসংহার, যারা কথামুখ লিখেছ তারা কিন্তু শেষ কথা কিংবা শেষ কথন যে কোনো একটা নির্বাচন করে লেখা যায়। কবিদের মৃত্যু হয় না, মৃত্যুর লেলিহান শিখা তাদের কখনো দগ্ধ করতে পারে না। তারা চিরকালই পাঠকের মনের জমিনে বেঁচে থাকেন। সত্যবাদী কবি নীরেন্দ্রনাথ 25শে ডিসেম্বর 2018 সালে নেই রাজ্যের বাসিন্দা হলেও আজও আমরা তার কবিতা, তার সৃষ্টি পড়ে মরা গাঙে জল সেচন করি, আমার অনুর্বর মনকে উর্বর করে তুলি। কবি আমাদের মাঝে থাকলেও আমরা অনু করি তুমি রবে নীরবে হৃদয়ে। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি সাহিত্যের ইতিহাস, যেখানে সবথেকে আমাদের মাথা ব্যথার কারণ 5টা আমাদের টপিক রয়েছে। গতবার এই জায়গা থেকে অর্থাৎ 24 সালে আমরা দেখেছি 2টো কোশ্চেন একটু আননোন কোশ্চেন, যেটা আমরা আশা করিনি এই ধরনের কোশ্চেন কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। এই বছর আমরা খুব সূক্ষ্মভাবে বিষয়টা বিশ্লেষণ করেছি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টা বিশ্লেষণ করে আমার ব্যক্তিগতভাবে যেগুলো মনে হয়েছে বা যে বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে কেউ গানে অবদান রেখে গেছেন, কেউ বিজ্ঞান চর্চায় অবদান রেখে গেছেন, কেউ খেলাধুলায় অবদান রেখে গেছেন, কেউ চিত্রকলায় অবদান রেখে গেছেন, কেউ সিনেমায় অবদান রেখে গেছেন। এরকম যে টপিক 5টা তোমাদের রয়েছে, এই বছর কোন কোন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের অবদানগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওটা আমার এই অবধি থাকলো। নতুন আরও একটা ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থীর প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ধন্যবাদ প্রত্যেককে।